ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। সরজমিনে দেখা গেছে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলাও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে। গাজীপুরে যাত্রীবাহী গাড়ি আটকে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের 4 সদস্যকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বর্মি আঞ্চলিক সড়কের সাতখামাইর গজানি বনের ভেতরে এই ঘটনা ঘটে। আশপাশের লোকজন ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে ডাকাত দলের 4 সদস্যকে আটক করে। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, এই ঘটনায় 4 ডাকাতকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। চট্টগ্রাম লোহাগড়া থানার চুন্তি এলাকায় ডাকাতি করে পালানোর সময় পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক অস্ত্র, নগদ টাকা সহ ডাকাত চক্রের 4 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা গোয়েন্দা ও শিল্পাঞ্চল এবং মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলেও জানায়। তাদের কাছ থেকে 2টি দেশীয় একনালা বন্দুক, 4 রাউন্ড কার্তুজ, একটি রামদা, 2টি চাকু সহ অন্যান্য দেশীয় অস্ত্র ও নগদ 16,000 টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতির মামলা এবং লোহাগড়া থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। সিঙ্গেল কেবিন পিকআপে তল্লাশির সময় কিছু ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে এবং আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের হেফাজত থেকে 2টি দেশীয় তৈরি একনলা বন্দুক, 4 রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি টিপসুরি, 2টি চাকু, একটি লোহা কাটার কাঁচি, 2টি শাবল, 2টি ধারালো দা, একটি টর্চ লাইট এবং ডাকাতের আলামত নগদ 16,000 টাকা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 129টি নমুনা পরীক্ষায় 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 50 জনে। এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রতিষ্ঠানটির করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী নগরীর 8টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। মোট করোনা আক্রান্ত 50 জনের মধ্যে 43 জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা এবং বাকি 7 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত 1 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী। সূচনা লগ্নে করোনা সংক্রমণ আর মৃত্যুর হার দেশের অন্যান্য জেলা শহরের চেয়ে বেশি ছিল কুষ্টিয়ায়। এ কারণে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতাল স্থাপন করা হয় কোটি টাকা ব্যয়ে আধুনিক পিসিআর ল্যাব। তবে সেই ল্যাবে এখন আর অস্তিত্ব নেই। চুরি হয়ে গেছে ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। করোনার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্যে একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। 2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে বসানো হয় পিসিআর ল্যাব। তাতে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্তের সেবা পান কুষ্টিয়া ছাড়াও আশপাশের কয়েক জেলার লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ার 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পিসিআর ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি পিসিআর মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরিসহ প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিংটার বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো, তো যে রুমটাতে আমরা পিসিআরে কাজ করতাম ওই রুম থেকে সরাই রাখছিলাম। ওই রুমের ছাদ লিকেজ ছিল, বৃষ্টি হলে পারে পানি পড়তো, এই জন্য আমরা পাশের রুমে সরাই রাখছিলাম। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু কাজ নাই বা কোভিডের স্যাম্পল নাই, এই জন্য আমাদের জাস্ট ওই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমাদের ছিল। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। এদিকে নতুন করে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই জেলার একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সচেতন মহল সহ উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা। কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে, চুরির সঙ্গে জড়িত এবং এই পিসিআর ল্যাবকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় করোনা শনাক্ত কিংবা চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু করবেন তারা। করোনার মতো তো ঠান্ডা, কাশি, জ্বর এরকম নিয়ে ভর্তি আছে এবং গত কয়েকদিনে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু বেসিক্যালি আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই করোনা শনাক্ত ও চিকিৎসা চালু করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ 4 জনকে আটক করা হয়েছে। সকালে সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় 7 বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ 4 লাখ টাকা, 9টি মোবাইল ফোন ও বিপুল সংখ্যক ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করে। অভিযানে মডেল থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম ছাড়াও পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল আল মামুন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর গ্রামের সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুপুরের দিকে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে কচুরিপানার স্তূপের উপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি রাস্তার পাশে কচুরিপানায় ঢাকা অবস্থায় ফেলে রেখে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদরে পৌর এলাকার আমিনপুর থেকে ডাকাত দলের সর্দার এমদাদুলকে গ্রেফতার করেছে র্যাব 9। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব 9-এর ব্রাহ্মণবাড়িয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি বিজয়নগর উপজেলার ডাকাত সর্দার এমদাদুল হককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম রূপল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রূপল কুষ্টিয়ার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপল কুমারখালী থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লাহিনী বটতলা এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নওগাঁর বদলগাছিতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে বদলগাছি জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বদলগাছি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সকালের দিকে বদলগাছি অভিমুখে একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে অনুসন্ধান চলছে।
এবার আমাদের কৃষি। দেশীয় ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা খামারবাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করে। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল দিয়ে মেলায় 8টি স্টল সাজানো হয়েছে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কালাম আজাদ, অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান সহ কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় ফল বেশি খাই, ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার মেশকাতুল জান্নাত রাবেয়া। এই সময় আর উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসেন উদ্দিন, পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাতুব্বর, সাংবাদিকবৃন্দ। মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কদবেল, খেজুর, আনারস সহ নানা জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। মাদারীপুরের ডাসার উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে 20টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে 40 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার গ্রামে সিরাজ মাস্টারের অটো গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে 999-এ ফোন দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক কাটার মেশিনের ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সতকি ইউনিয়নের দরবেশপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত নারী সতকি ইউনিয়নের সাধুচরণের স্ত্রী অনিতা মণ্ডল। নিহতের মেয়ে জানান, সকালে গরুর খামারের জন্য তার মা বৈদ্যুতিক চাফ কাটার মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তার মাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান শেখ জানান, পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নড়াইলের লোহাগড়া পৌরসভার 2025-26 অর্থ বছরের 71,52,99,468 টাকার বাজেট ঘোষণা করেছেন লোহাগড়া পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মিত্র। এ সময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল আলম, ইঞ্জিনিয়ার, পৌরসভা কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। দীর্ঘ 10 বছর পর ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হল উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন। সকালে উপজেলার বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব AK কিবরিয়া স্বপন, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা ও অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রহমান বাবুল তালুকদার, রফিকুজ্জামান অনু, সাইফুর রহমান মুকুল ও আলিমুজ্জামান সেলু। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে হবিগঞ্জ জেলা যুবদল। শুক্রবার হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট মসজিদে গিয়ে শেষ হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ GK গাউস। এ সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি ও সভা করেছে সংগঠনের নেতাকর্মীরা। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় আনন্দ র্যালি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সহ উপজেলা বিএনপি, থানা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে পৈরতলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ ইমরানুর রেজার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মিনারা বেগম, সদর উপজেলা যুবদল আহ্বায়ক জিয়াউল হক, যুবদল নেতা ইমতিয়াজ মোবায়ের, মাহফুজুর রহমান পুষ্প, আক্তার হোসেন, সৈয়দ আমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মতবিনিময় সভা করেছেন জামাত ইসলামী। ভাঙন কবলিত এলাকায় মতবিনিময় সভায় বাংলাদেশ জামাত ইসলামীর জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোহাম্মদ মেজবাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ মাসুম বিল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের জামায়াত ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার মোশাররফ হোসেন মাসুদ। এ সময় উপজেলা জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মী, জনপ্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন ভূমিকা শীর্ষক সেমিনার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অত্র কলেজ থেকে বুয়েট, চুয়েট, রুয়েট সহ বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী আশরাফ, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরীফুস সাইদ সহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দ। দিনাজপুরের চিরির বন্দরে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী সহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার চিরির বন্দর রেল স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ২ জন হলেন উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা ও পশ্চিম সাইতারা গ্রামের গফুর শাহ পাড়ার জিয়াপুর রহমান। চিরির বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, দুটি ঘটনাই আলাদা সময় ঘটেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন হয়। উপজেলা বাংলাদেশ জামাতের ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজি, পশ্চিম উপজেলা আমির মাওলানা ফারুক আহমদ, উপজেলা উত্তর আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ সহ বাংলাদেশ জামাত ইসলাম রূপগঞ্জের উপজেলা কর্মীরা। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজির বিএসসি ইন অপটোমেট্রি শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে পাহাড়তলী চক্ষু হাসপাতাল ক্যাম্পাসে।
গতকাল বিকেলে 4টি দাবিতে আন্দোলনের নামে বিএসসি অ্যান্ড অপটোমেট্রি শিক্ষার্থীরা জানান, কোড অনুযায়ী স্বীকৃত এই পেশায় নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা না পাওয়ায় তারা ক্ষুব্ধ। ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খোরশেদ আলম ও মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব হোসাইন শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন, আগামী বুধবারের মধ্যে গভর্নিং বডির সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত না এলে শিক্ষার্থীরা ক্লাস, ক্লিনিক্যাল ওয়ার্ক সহ সকল কার্যক্রমে অংশ নেবে না। দাবি মানা না হলে ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নে নগরীর 17 নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডস্থ বাকুলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুপুরে চাকতাই ডাইভারশন খালের উপর ব্রিজ ও বিদ্যালয়ের সামনে সংযোগ সড়কের সংস্কার ও ভিত্তিপ্রস্তর স্থাপনে কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, বাকুলিয়া থানার যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানার যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল, মহানগর যুবদল নেতা মোহাম্মদ জাবেদ সহ যুবদলের নেতৃবৃন্দ। এ সময় মেয়র বলেন, ময়লা আবর্জনার কারণে আগে অল্প বৃষ্টিতেই পানি উঠে যেত, এই সমস্যাগুলো এখন লাঘব হয়েছে। যে কাজগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে, এলাকাবাসী আরও বেশি উপকার পাবে। সদা নিয়ে বসেছে, আমি তাদেরকে বলছি বারবার, তাদেরকে বাজারে পুনর্বাসন করা হয়েছে, তারপরেও তারা এখানে কেন নিচে চলে এসছে, আবারও আমরা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিচ্ছি তাদেরকে। চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আরাফাত হোসেন, আনিস ও রিয়াজ। নিহতদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সেনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দিবাগত রাত 9টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে 18 থেকে 20 বছর বয়সী 3 যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা বিষয়টি সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর উপর নির্ভর করবে। বেআইনি ক্ষমতা দখল বন্ধ করতে না পারলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জামায়াত ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আসামি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকি, জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন সহ নেতৃবৃন্দ। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শামসাদুল আক্তার শামীম, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, এনটিভি ও আমার দেশ জেলা প্রতিনিধি মোহাব্বত হোসেন সহ আরও অনেকে। রাজধানীর উত্তরাতে অসহায় দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা চালু করা হয়েছে। আজ সকালে উত্তরার 10 নম্বর সেক্টরে ফ্রি চিকিৎসা সেবার কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। মেডিকেল ক্যাম্পেইনে সেবা নিতে দূর থেকে ছুটে আসা অসহায় দরিদ্র মানুষ, বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান বলেন, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা আজ থেকে চলমান থাকবে। প্রতিদিন শুক্রবার সকাল থেকে 3 ঘন্টা ব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হবে। ফ্রি চিকিৎসা সেবা নিতে দূর দূরান্ত থেকে নানা পেশার, নানা বয়সের নারী, পুরুষ এবং শিশুরা চিকিৎসা নিতে আসেন।